স্নেহের ছাত্রছাত্রীরা, সরকার নির্দেশিত লকডাউনে আশা করি বাড়িতেই আছো, সুস্থ আছো, বাড়িতেই থাকবে। সেই সঙ্গে বলি দীর্ঘদিন স্কুল বন্ধ, তাই বাড়িতে বসেই পড়াশোনা করতে হবে। আজকে আমরা আমাদের দশম শ্রেণীর পাঠ্য একটা কবিতা পড়ব। তার আগে বলি আমাদের সাহিত্য সঞ্চয়ন বলে যে বইটি, তার যে কবিতা বা গদ্যগুলি আছে প্রত্যেকটা এক একটা ভাবমূলের মধ্যে অন্তর্গত। তো আমরা আজকে চারপাশের পৃথিবী নামক যে ভাবমূল, সেই ভাবমূলের একটি কবিতা আমরা পড়ব। কবিতার নাম হচ্ছে অসুখী একজন। এই কবিতার কবি একজন বিদেশি লেখক, মানে ভারতের বাইরে। তিনি দক্ষিণ আমেরিকার চিলি নামক একটি স্বাধীন দেশের কবি, নাম পাবলো নেরুদা। কিন্তু এই পাবলো নেরুদা নামটা কিন্তু কবির আসল নাম নয়। তাহলে পাবলো নেরুদার আসল নাম কি? তার আসল নাম নেপতালি রিকার্দো রেস বাসোয়ালতো। তাহলে পাবলো নেরুদার আসল নাম কি হলো? নেপতালি রিকার্দো রেন্স বাসোয়ালতো। তিনি দক্ষিণ আমেরিকার একটি স্বাধীন দেশ চিলির পার্লো শহরে 1904 সালের 12 জুলাই জন্মগ্রহণ করেন। জন্মের 6 মাস পর তার মা মারা যান এবং পিতা দ্বিতীয় বিবাহ করেন। 1906 সালে তারা তেনুকো শহরে চলে আসেন এবং 1910 সালে তেনুকোর স্কুলে ভর্তি হন। এরপর স্কুল জীবনের পরেই তিনি 1917 সালে লেখালেখি শুরু করেন এবং এই শহরেরই লামানিয়া নামক পত্রিকাতে তিনি প্রথম কবিতা লেখা শুরু করেন। লামানিয়া পত্রিকাতে তিনি প্রথম কবিতা লেখা শুরু করেন এবং তখন কিন্তু তিনি নেপতালি রিকার্দো রেন্স বাসোয়ালতো নামেই কিন্তু লিখতেন। এরপর 1920 সাল থেকে তিনি যেগুলো লিখেছেন সেগুলো সবই পাবলো নেরুদা ছদ্মনামে লিখেছেন। এখন তাহলে আমরা দেখব যে পাবলো নেরুদা ছদ্মনাম গ্রহণ তিনি করলেন কেন। এর দুটো কারণ আছে। প্রথমত, সেই সময়ে ছদ্মনাম গ্রহণ করা ছিল একটা জনপ্রিয়তম রীতি। আর দ্বিতীয়ত, পাবলো নেরুদার পিতা ছিলেন খুব গম্ভীর প্রকৃতির লোক। তিনি চাইতেন তার পুত্র কোনো পেশাদারী কর্মে নিযুক্ত হোক। তিনি কবিতা লেখা পছন্দ করতেন না। তাই পিতার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য বা পিতাকে না দেখানোর জন্য তিনি ছদ্মনাম গ্রহণ করে কবিতা লেখা শুরু করেছিলেন। এখন এই পাবলো নেরুদা ছদ্মনামটা কোনখান থেকে এসছে, অর্থাৎ এর উৎস কি, এর দুটো মত আছে। প্রথমত, একটা মত হচ্ছে কবি পাবলো নেরুদার প্রিয় কবি পল ভার্লেইনের পাবলো আর ইয়ান নেরুদার নেরুদা, এই নিয়ে পাবলো নেরুদা। আর এক দল মনে করেন বিখ্যাত চিত্রশিল্পী পাবলো পিকাসোর পাবলো এবং জা নেরুদার নেরুদা নিয়ে নাকি পাবলো নেরুদা। পাবলো নেরুদাকে কবিতার পিকাসো বলা হয়। তার বিখ্যাত, তিনি একাধারে তিনি কবি সাহিত্যিক ছাড়াও তিনি কূটনৈতিক এবং রাজনীতিবিদও ছিলেন। পাবলো নেরুদা ছিলেন কমিউনিস্ট ভাবধারায় ভাবিত। তাই সেই সময়ে চিলিতে দক্ষিণপন্থীদের রাজত্ব চালায় তাকে বেশ কিছুদিন আত্মগোপন করে থাকতে হয়। 1949 সালে প্যারিসে শান্তি সম্মেলনে তিনি বিশ্ব শান্তি পুরস্কার লাভ করেন। 1969 সালে কমিউনিস্ট পার্টি তাকে চিলির রাষ্ট্রপতি পদে প্রার্থী হিসাবে মনোনীত করেন। 1971 সালে সাহিত্যের সর্বোচ্চ সম্মান নোবেল পুরস্কারে তিনি ভূষিত হন। এরপর তিনি 1973 সালে, অর্থাৎ সেই সময়ে চিলিতে অগাস্তো পিনোচেটের নেতৃত্বাধীন সরকার গঠিত হয় এবং সেই সময়েই পাবলো নেরুদা হৃদরোগে আক্রান্ত হয়ে ভর্তি হন এবং 3 দিন পর তিনি মারা যান। কলম্বিয়ার বিশিষ্ট ঔপন্যাসিক গার্সিয়া মার্কেজ তিনি বলেছেন, 20 শতাব্দীর সকল ভাষার শ্রেষ্ঠ কবি পাবলো নেরুদা। তার বিখ্যাত কাব্যগ্রন্থগুলির মধ্যে এ পৃথিবীর আবাসভূমি, 20টি প্রেমের কবিতা ও একটি হতাশার গান, প্রাণের স্পেন, বিশ্বসঙ্গীত,
চিলির পাথর ইত্যাদি বিখ্যাত। আর একটা তার বিখ্যাত কাব্যগ্রন্থ যেটা আমাদের মনে রাখতেই হবে, সেটা হচ্ছে এক্সট্রা ভাগাড়িয়া। কাব্যগ্রন্থের নামটা মনে রাখবে, এক্সট্রা ভাগাড়িয়া। এটা গুরুত্বপূর্ণ এই জন্যই না, এই কাব্যগ্রন্থ থেকেই কিন্তু আমাদের কবিতার একটা নিবিড় যোগ আছে। এক্সট্রা ভাগাড়িয়া কাব্যগ্রন্থের ডেস ডিচাডা, তাহলে কি বললাম, এক্সট্রা ভাগাড়িয়াটা হচ্ছে কাব্যগ্রন্থের নাম, সেই কাব্যগ্রন্থের কবিতার নাম হচ্ছে ডেস ডিচাডা। এখন এই ডেস ডিচাডা যে নামটা বলছি, এটা কোন ভাষার? কারণ কবি হচ্ছেন চিলির স্প্যানিশ ভাষার কবি, অর্থাৎ স্প্যানিশ ভাষাতে তিনি ডেস ডিচাডা লিখেছেন, যার ইংরেজি নাম হচ্ছে দ্য আনহ্যাপি ওয়ান। ইংরেজি নামটা হচ্ছে দ্য আনহ্যাপি ওয়ান। এই আনহ্যাপি ওয়ান বা ডেস ডিচাডা কবিতাটি আমাদের বাঙালি কবি ও ঔপন্যাসিক নবারুণ ভট্টাচার্য। তাহলে আমাদের এখন এই কবিতাটা পড়তে গেলে দুজন কবি সম্পর্কে কিন্তু আমাদের ধারণাটা আনতে হবে, অর্থাৎ কবিদের সম্পর্কে জানতে হবে। প্রথম জন আমরা পাবলো নেরুদা সম্পর্কে জানলাম, এরপর নবারুণ ভট্টাচার্য সম্পর্কে দু এক কথা জানবো। নবারুণ ভট্টাচার্যের জন্ম হচ্ছে 1948 সালের 23শে জুন এবং মৃত্যু হচ্ছে 2014 সালের 31শে জুলাই। তিনি বিখ্যাত নাট্যকার বিজন ভট্টাচার্যের পুত্র। আর নবারুণ ভট্টাচার্যের মায়ের নাম মহাশ্বেতা দেবী। মহাশ্বেতা দেবী এবং বিজন ভট্টাচার্যের পুত্র হচ্ছেন নবারুণ ভট্টাচার্য। এই নবারুণ ভট্টাচার্য কি করেছেন? ডেস ডিচাডা বা দ্য আনহ্যাপি ওয়ান নামক কবিতার বাংলায় অনুবাদ করেছেন, তর্জমা করেছেন বা ভাষান্তর করেছেন, যাই বলি না কেন। এবং তিনি তার অনুবাদ সংকলন গ্রন্থ বিদেশি ফুলে রক্তের ছিটে, বিদেশি ফুলে রক্তের ছিটে, এই অনুবাদ সংকলনের মধ্যে তিনি এই কবিতাটার নাম দিয়েছেন অসুখী একজন। তাহলে বোঝা গেল আসল কবিতা এক্সট্রা ভাগাড়িয়া পাবলো নেরুদার এক্সট্রা ভাগাড়িয়া কাব্যগ্রন্থের ডেস ডিচাডা কবিতার, যার ইংরাজি নাম দ্য আনহ্যাপি ওয়ান। নবারুণ ভট্টাচার্য সেটাকে ভাষান্তর বা তর্জমা করলেন অসুখী একজন বলে, এবং সেই অসুখী একজন কবিতাটা আমাদের পাঠ সঞ্চয়নে স্থান পেয়েছে। এবং পাঠ সঞ্চয়নে অনুদিত কবিতার শেষের দু লাইন বাদ দিয়ে কিন্তু স্থান পেয়েছে, এটা মনে রাখবো। এখন আমরা এই অসুখী একজন কবিতাটা পড়ার আগে দেখব অসুখী একজন নামকরণ কিভাবে করা হয়েছে। কারণ বাস্তবের নামকরণ যে কোনো নামকরণ হতে পারে, কিন্তু সাহিত্যের ক্ষেত্রে নামকরণ খুবই গুরুত্বপূর্ণ। বাস্তবের একটা কানা ছেলের নাম পদ্মলোচন হতে পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু সাহিত্যের ক্ষেত্রে নামকরণ যদি সঠিকভাবে না করা হয় তাহলে আমাদের সাহিত্যের রস আস্বাদনে ব্যাঘাত ঘটবে। কারণ সাহিত্যিক তার নামকরণের মধ্য দিয়েই তার মনের অভিপ্রায়কে পাঠক পাঠিকার মধ্যে পূর্বেই জানিয়ে দিতে চান। তাই আমরা এই কবিতা পড়ার আগে কবিতাটির নামকরণ কোন দিক থেকে করা হচ্ছে এবং কতটা সার্থক সেটা বিচার করব। কোন দিক থেকে মানে কত রকম ভাবে হয়। আমরা জানি সাহিত্যে নামকরণ করা হয়, চরিত্রের নামে নামকরণ করা হয়। এক নম্বর হচ্ছে চরিত্রের নামে নামকরণ, দুই হচ্ছে ঘটনা কেন্দ্রিক নামকরণ, আর তিন হচ্ছে ব্যঞ্জনাধর্মী নামকরণ, আর চার নম্বর হচ্ছে রূপকাশ্রয়ী। এখন অসুখী একজন কবিতাটা আলোচনা করে দেখব কোন দিক থেকে কবি নামকরণটা করেছেন এবং কতটা সার্থক। নামটা হচ্ছে অসুখী একজন, মানে অসুখী কথাটা মানে কি? অসুখী মানে নয় সুখী। অসুখী মানে নয় সুখী, নয় সুখী একজন। তো কবিতাটা দেখলে আমরা দেখব যে এই কবিতায় কোন একজনকে অপেক্ষারতা অবস্থায় রেখে তিনি
বেরিয়ে যাচ্ছেন বাইরে, কোনো একটা কাজে তিনি যাচ্ছেন এবং তিনি ভালো করেই জানেন তিনি আর ফিরে আসবেন না, কিন্তু যাকে রেখে যাচ্ছেন তিনি হয়তো ভাবছেন যে ফিরে আসবেন। তো এভাবে যাওয়ার পর এই কবিতার কথক অপেক্ষারত নারীকে রেখে যাওয়ার পরে দিন যাচ্ছে, সপ্তাহ যাচ্ছে, বছর যাচ্ছে, ফিরে আসছেন না। কিন্তু সময়ের পরিবর্তনের সাথে সাথে কিন্তু আমরা দেখছি অতি সাধারণ ঘটনা যেগুলো ঘটে যায় সেগুলো ঘটে যাচ্ছে, সাধারণ ঘটনাগুলো ঘটে যাচ্ছে, কিন্তু কথক ফিরছেন না। একসময়ে যুদ্ধ বিভৎস রূপ নিয়ে ফিরে আসছে এবং সেই যুদ্ধ আমাদের জীবনের সমস্ত কিছুকে ধ্বংস করে দিচ্ছে। সমতলে আগুন ধরে যাচ্ছে, বাড়ি ঘর শিশুরা সব ধ্বংস হয়ে যাচ্ছে, কবির কতকের সাজানো ঘর বাড়ি সব ধ্বংস হয়ে যাচ্ছে, শুধুমাত্র বেঁচে থাকছে একজন। সমস্ত কিছু সাধারণ ঘটনা ঘটছে, যুদ্ধ সব ধ্বংস করে দিচ্ছে, কিন্তু একটা জিনিস বেঁচে থাকছে, সেটাকে না কথক যাকে অপেক্ষায় দাঁড় করিয়ে রেখেছিলেন তিনি থাকছেন। কেন তিনি কেন স্থির থাকছেন না, তিনি মাতৃভূমি, কথকের মাতৃভূমি ভালোবাসা মানবতার প্রতীক। কারণ ভালোবাসা মানবতার প্রতীক এর কোনোদিন মৃত্যু ঘটে না, কবি এটাই এখানে ইঙ্গিত দিচ্ছেন। এবং এই অপেক্ষারতা তার অপেক্ষায়, যার অপেক্ষায় এতদিন আছেন সেই কথক ফিরে আসছেন না, তাই তিনি অসুখী। তিনি যার অপেক্ষায় রয়েছেন তিনি ফিরে আসছেন না বলেই তিনি অসুখী। আবার অন্যদিক দিয়ে যদি আমরা চিন্তা করি, যে কথক অপেক্ষারত অবস্থায় রেখে তার প্রিয় নারী, তার মাতৃভূমি, তার ভালোবাসা, তার সাজানো ঘর সমস্ত কিছুকে ছেড়ে তিনি যখন আর ফিরতে পারছেন না, তার মধ্যেও একটা অসুখী আমরা লক্ষ্য করি। তাই কবি এই নামকরণটা করেছেন দুদিক থেকেই। অসুখী একজন বলতে অপেক্ষারতা নারী যেমন অসুখী, ফিরে না আসা কথকও কিন্তু অসুখী। তাই দুদিক থেকেই নামকরণটা সার্থক এবং ব্যঞ্জনাময় হয়ে উঠেছে। আমরা এখন এই কবিতাটা পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে দেখব অসুখী একজন কবিতাটা কতটা গুরুত্বপূর্ণ কবিতা। এখন আমরা কবিতাটা পড়ব এবং প্রতিটা শব্দ, প্রতিটা লাইনের ব্যাখ্যা আমরা করব, তার আভ্যন্তরীণ মানটাও ধরার চেষ্টা করব। দেখো, আমি তাকে ছেড়ে দিলাম অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে, দরজায় আমি চলে গেলাম দূর দূরে। এখানে আমি বলতে কাকে বোঝানো হচ্ছে? স্বাভাবিকভাবে আমাদের মনে হচ্ছে কবিকে, কিন্তু একটা জিনিস মনে রাখবো, কবি বা কোনো সাহিত্যিককে আমি নয়, কবি বা গল্প বা কবিতার কথককে আমি বোঝানো হচ্ছে এখানে। অর্থাৎ এই কবিতার কথক কোনো একজনকে অপেক্ষারত অবস্থায় রেখে তিনি কোথাও যাচ্ছেন। অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায় আমি চলে গেলাম দূর দূরে, অর্থাৎ একটা বৃহত্তর কোনো আহ্বানে একটা চির বিদায়ের মতো ভাবে যাচ্ছে। এখানে দূর, তারপর ডট 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 করে দূরে আছে। এইটা একটা বিশেষ তাৎপর্য হচ্ছে তার চিরকালীন বিদায়ের একটা ইঙ্গিত। কথকের চিরকালীন বিদায়ের একটা ইঙ্গিত সূচিত হচ্ছে এই দূর এবং ডট ডট দূরে এই অংশটার মধ্য দিয়ে। সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো না। সে বলতে কে? সে বলতে কথক যাকে অপেক্ষারত অবস্থায় দরজায় দাঁড় করিয়ে রেখে গেলেন তার কথাই বলা হচ্ছে। তিনি কে? তিনি হচ্ছেন কবির ভালোবাসা, কবির মানবতার প্রতিমূর্তি, কবির স্বদেশ ভূমি। তাকে রেখে তিনি দূরে গেছেন। যাওয়ার পর কি হলো? যাওয়ার মুহূর্তে কথক কিন্তু জানেন তিনি আর ফিরে আসবেন না, কিন্তু সে জানতো না। সে বলতে তার মাতৃভূমি, তার ভালোবাসা, তার মানবতার প্রতিমূর্তি যাকে তিনি রেখে যাচ্ছেন, তিনি কিন্তু জানতেন না যে তার প্রিয় মানুষ যে তাকে অপেক্ষায় রেখে যাচ্ছে সে আর ফিরে আসবে না। সেটা সে জানতো না। একটা কুকুর চলে গেল, হেঁটে গেল গির্জার এক নান, একটা সপ্তাহ আর একটা বছর কেটে গেল। এখানে দেখো একদম সাধারণ ঘটনা যেগুলো
আমাদের দৈনন্দিন জীবনে ঘটে যায়। একটা কুকুর চলে গেল, হেঁটে গেল গির্জার নান। নান মানে হচ্ছে সন্ন্যাসিনী। নান মানে সন্ন্যাসিনী। সন্ন্যাসিনী মানে কোথাকার গির্জা। গির্জা বলতে খ্রিস্টান ধর্মের উপাসনালয় যেটা। তাহলে খ্রিস্টানদের গির্জায় উপাসনা করে যে সন্ন্যাসিনী, তার কথা বলা হচ্ছে একটা সপ্তাহ। সপ্তাহ শব্দটা সন্ধিবদ্ধ, সমাসবদ্ধ পদ। এটা সপ্তাহ। সপ্ত অহের সমাহার, এটা দ্বিগু সমাসের উদাহরণ নেবে। ঠিক আছে, তাহলে একটা কুকুর হেঁটে গেল গির্জার নান, হেঁটে গেল একটা সপ্তাহ, একটা বছর কেটে গেল। একটা দিন, একটা সপ্তাহ, একটা মাস, একটা বছর, অর্থাৎ অনন্তকাল যেন আস্তে আস্তে কেটে যাচ্ছে, কিন্তু কি হচ্ছে না, কতকাল ফিরে আসছে না। বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ, ঘাস জন্মালো রাস্তায়। একটা জিনিস লক্ষ্য করো, কি বলছে, বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ। পায়ের দাগ, এটা খুব তাৎপর্যপূর্ণ কথা। কেন না, বৃষ্টি ধুয়ে দিচ্ছে পায়ের দাগ, কিন্তু পায়ের দাগ কখন হয়? কেমন মনে হচ্ছে না? আমরা তো জানি যে বৃষ্টি হবে, কাদা হবে, তারপর পায়ের দাগ পড়বে, কিন্তু বৃষ্টি বলছে পায়ের দাগ ধরেছে, অর্থাৎ বৃষ্টি হওয়ার আগেই, কাদা হওয়ার আগেই যেন পায়ের দাগ ছিল। কিন্তু এটার আসল কবি যেটা বলতে চাইছেন সেটা হচ্ছে যে কথক যখন তার মাতৃভূমিতে ছিলেন, স্বদেশ ভূমিতে যখন পদচারণা করেছেন, তখন যেন তার পায়ের চিহ্ন, অর্থাৎ এখানে স্মৃতিচিহ্নের কথা বলা হচ্ছে। অপেক্ষারতা, তার ভালোবাসার নারী, তার মাতৃভূমি, যেন স্মৃতিচিহ্নটা যেন আস্তে আস্তে ভুলে যাচ্ছে। বৃষ্টিতে পায়ের দাগ ধুয়ে যাওয়ার অর্থটা হচ্ছে এই যে সপ্তাহ গেল, মাস গেল, বছর গেল, কথক ফিরে আসছে না, অর্থাৎ কথকের যে স্মৃতিচিহ্ন, সেই স্মৃতিচিহ্ন যেন আস্তে আস্তে মুছে যাচ্ছে। আর কি হলো, ঘাস জন্মালো রাস্তায়। এটা একটা অতি সাধারণ ঘটনা, কিন্তু আমরা জানি ঘাস কখন জন্মায়, কোন রাস্তা দিয়ে যখন মানুষ চলাচল করে না, যখন পরিত্যক্ত অবস্থায় থাকে, তখন সেই জায়গায় ঘাস জন্মায়। অর্থাৎ দীর্ঘদিন যে কথক পদচারণা করতেন তার মাতৃভূমিতে, তিনি নেই, তাই সেই জায়গা পরিত্যক্ত অবস্থায় আছে। সেটাকে বোঝানোর জন্যই কবি বলছেন যে ঘাস জন্মানো রাস্তায়, রাস্তায় যেন আর কেউ হাঁটছে না। আর একটার পর একটা পাথরের মতো, পরপর পাথরের মতো বছরগুলো নেমে এলো তার মাথার উপর। যখন এটা পাথরের, আর একটার পর একটা পাথরের মতো, পরপর পাথরের মতো বছরগুলো নেমে এলো তার মাথার উপর। পাথরের মতো নেমে আসার অর্থটা হচ্ছে, আমরা যখন কোনো কিছুর অপেক্ষা করি, তখন দেখবে মনে হচ্ছে যেন সময়টা পেরোচ্ছে না। আমরা যখন দেখি যে সাধারণভাবে দেখবো সময় পেরিয়ে যাচ্ছে অনেক, কিন্তু কারোর অপেক্ষায় যখন আমরা কোথায় যখন অপেক্ষা করি, তখন মনে হবে যেন ঘড়ির কাঁটা যেন পেরোচ্ছেই না। ঠিক সেই রকম এই কথকের প্রিয়তমা নারী যখন অপেক্ষা করে আছেন, কথকের অপেক্ষায় করে আছেন, এবং ঘন্টা, মাস, দিন, বছর যখন সব পেরিয়ে যাচ্ছে, আসছে না, তখন তার কাছে যেন সময়টা যেন আরো কঠিন পাথরের মতো যেন তার মাথায় চেপে বসছে। একটার পর একটা পাথরের মতো, পরপর পাথরের মতো বছরগুলো নেমে এলো তার মাথার উপর। অর্থাৎ তার সময় যেন আর অতিবাহিত হচ্ছে না তার প্রিয়ের বিরহে। তারপর যুদ্ধ এলো। এরপর কি এলো? এরপর যুদ্ধ এলো তার নিজস্ব বিভৎসতা নিয়ে। কি এলো এসে? রক্তের একটা আগ্নেয় পাহাড়ের মতো শিশু আর বাড়িরা খুন হলো, সেই মেয়েটির মৃত্যু হলো না। যুদ্ধ একটা বিভৎস যুদ্ধ। আমরা জানি শান্তি আর যুদ্ধ দুটো বিপরীত ধর্মী বস্তু। কথক তার স্বদেশে তার প্রিয়তমাকে নিয়ে সুখে শান্তিতে ছিলেন। তিনি গেছেন একটা বৃহত্তর ডাকে, বৃহত্তর আহ্বানে বাইরে গেছেন,
এবার যুদ্ধ এসছে, মানে শান্তির বিপরীত ধর্মী যে প্রক্রিয়া সেটা শুরু হয়েছে। সেই যুদ্ধ কি করছে, সেরকম কিরকম রূপ নিয়ে আসছে, রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো। আগ্নেয় পাহাড় কাকে বলে না, যে পাহাড়ের উপরে অগ্নি উদ্গীরণ হয়, যে পাহাড়ের উপরে অগ্নি উদ্গীরণ হয় তাকে আগ্নেয়গিরি বলে। সেই আগ্নেয় পাহাড়ের যে রূপ, বিভৎস রূপ, যেটা ভূগর্ভ থেকে ভূগর্ভে ম্যাগমা চেম্বার থেকে যে অগ্নিউদ্গীরণ হয় তার রূপটা কিন্তু ভয়াবহ। যখন অগ্নিউদ্গীরণ হয় তার পাশাপাশি সমস্ত জায়গাকে কিন্তু ধ্বংস করে দেয়। সেই যুদ্ধ তার ভয়াবহতা বোঝানোর জন্য কবি আগ্নেয় পাহাড়ের সঙ্গে তুলনা করেছেন এই যুদ্ধের। এবং সেই যুদ্ধ কি করছে, তারা সেই যুদ্ধে এসে শিশু আর বাড়িরা খুন হলো। সেই যুদ্ধ এসে কি কি ক্ষতি করছে সেগুলো দেখো। শিশু আর বাড়িরা খুন হলো। শিশু বলতে এখানে আমরা ভবিষ্যৎ প্রজন্মকে বোঝাতে পারি, অর্থাৎ আমাদের ভবিষ্যৎ প্রজন্মকেই যেন তারা নষ্ট করে দিল এই যুদ্ধ এসে। এবং বাড়িরা খুন হওয়া, বাড়ি মানে কিন্তু চারটে দেয়াল একটা ছাদ নয়, বাড়ি মানে একটা মানুষজনের একটা সুখের নীড় বলতে পারি আমরা, সেই জায়গাটাকে ধ্বংস করে দিচ্ছে যুদ্ধ। অর্থাৎ যুদ্ধ যে শান্তির বিপরীত প্রক্রিয়া, এটাকেই যেন কবি বারবার আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন। সমস্ত কিছু ধ্বংস হচ্ছে কিন্তু সেই মেয়েটির মৃত্যু হলো না। সেই মেয়েটি মানে কোন মেয়েটি, কবি যাকে দান করে রেখে গেছেন দরজার কাছে, সে আসলে কে, সে কবির প্রিয়তমা, ভালোবাসা, মানবতার প্রতিমূর্তি, স্বদেশ মূর্তি, তার মৃত্যু হচ্ছে না। এটা বোঝাতে চেয়েছেন কবি যে মানুষের যে হৃদয়বৃত্তি, মানুষের যে মানবতা, মানুষের যে ভালোবাসা, এর কোনোদিন মৃত্যু হয় না। স্বাভাবিক নিয়মে সমস্ত কিছু ঘটনা ঘটে, সমস্ত কিছু ধ্বংস করে দিতে পারে যুদ্ধ, কিন্তু যুদ্ধ মানুষের মধ্যে ভালোবাসা, মানুষের মানবতাকে কিন্তু যুদ্ধ বিনষ্ট করতে পারে না, সে চিরন্তন। এটাই কিন্তু বারবার কবি বোঝাতে চাইছেন। সমস্ত সমতলে ধরে গেল আগুন। সমস্ত সমতল, সমতল মানে কি, যেটা সমভূমি বলি আমরা, সমতল মানে সমভূমি। এখানে সমভূমির কথা আসছে কেন, আমরা জানি ভূমিরূপ তিন রকম, পার্বত্য ভূমি, সমভূমি, মালভূমি। কিন্তু সমভূমির কথা বলছেন কেন, আমরা জানি সমভূমিতে মানুষ বসবাস করে। আর যারা যুদ্ধবাজ, দাঙ্গাবাজ, যারা মানব সভ্যতার শত্রু, তারা মানুষকে ধ্বংস করতে চায়। কাজেই মানুষ যেহেতু সমতলে বাস করে, তাই তাদের টার্গেট হচ্ছে সমতল ভূমিটা। সেই সমতল ভূমিতে তারা আগুন লাগিয়েছে। তাই বলছে সমস্ত সমতলে ধরে গেল আগুন। শান্ত হলুদ দেবতারা, যারা হাজার হাজার বছর ধরে ডুবে ছিল ধ্যানে, উল্টে পড়লো মন্দির থেকে, টুকরো টুকরো হয়ে তারা আর স্বপ্ন দেখাতে পারলো না। এখানটা খুব ভালোভাবে শোনাবের ব্যাখ্যাটা কি, শান্ত হলুদ দেবতা। প্রশ্ন হচ্ছে দেবতারা শান্ত কেন আর হলুদই বা কেন? শান্ত হলুদ দেবতা বলতে কি বোঝানো হচ্ছে, এর দুটো ব্যাখ্যা আমি করব। প্রথমত, হলুদ, হলুদ হচ্ছে ভারতীয় অলঙ্কার শাস্ত্রের অদ্ভুত রসের প্রতীক। হলুদ হচ্ছে ভারতীয় অলঙ্কার শাস্ত্রে অদ্ভুত রসের প্রতীক, যার স্থায়ী ভাব হচ্ছে বিস্ময়। আর এই বিস্ময় থেকেই নবনব সৃষ্টি হয়। কি বললাম, হলুদ কথাটা ভারতীয় অলঙ্কার শাস্ত্রে, যেটার মূল রস হচ্ছে অদ্ভুত রস, আর এই অদ্ভুত রসের স্থায়ী ভাব হচ্ছে বিস্ময়। আর এই বিস্ময় থেকে কি হয়, নব নব সৃষ্টি হয়, নতুন নতুন সৃষ্টি হয়। কিন্তু কবি নবারুণ ভট্টাচার্য যে সময়ের, যে দুঃসময়ের কথা বলছেন, সেই দুঃসময় যেখানে শৈশব পরস্পরের বিশ্বাস হারিয়েছে, এই দুঃসময়ে নতুন নতুন সৃষ্টি, নবনব সৃষ্টি সম্ভব নয়।
তাই কবি বলছেন শান্ত হলুদ দেবতারা, দেবতারা শান্ত হলুদ, তারা শান্ত হয়ে গেছে, তারা নতুন সৃষ্টি করতে পারবে না। এটা একটা ব্যাখ্যা বলতে পারি। আর একটা ব্যাখ্যা আমরা বলতে পারি, আমরা মনে করে দেখো নবারুণ ভট্টাচার্য এবং পাবলু নেরুদা দুজনেই কিন্তু কমিউনিস্ট ভাব দ্বারাই ভাবিত। আমরা জানি কমিউনিস্টরা দেবতা, ঈশ্বর এসবে বিশ্বাস তাদের থাকে না। তাই এখানে যেন দেবতাদের প্রতি একটা কটাক্ষ কাজ করছে। কি বলছেন না, আমরা জানি যে হাজার হাজার বছর ধরে মানুষ দেবতাদের গড়ে আসছে, দেবতাদের পুজো করে আসছে কিসের আশায়? সুখ শান্তি, তাদের পরিত্রাণ, এসবের আশায়। কবি চোখে আঙুল দিয়ে দেখাচ্ছেন যে মানুষের দুঃসময়ে যুদ্ধ এসে যখন সমস্ত কিছু ধ্বংস করে দিচ্ছে, দেখো তোমাদের পুজো করা দেবতারা বাঁচাতে পারছে কিনা, তাদের নিজেদের অস্তিত্বই তারা টিকিয়ে রাখতে পারছে না, তারা নিজেরাই ধ্বংস হয়ে যাচ্ছে। অর্থাৎ তিনি ধর্মীয় গোলামিতে যারা আবদ্ধ, ধর্মীয় কুসংস্কারে যারা আবদ্ধ, তাদেরকে চোখে আঙুল দিয়ে দেখাচ্ছেন যে দেবতা, ঈশ্বর এসব হচ্ছে মানুষের বিশ্বাসের উপর নির্ভরশীল। অর্থাৎ তারা নিজেরাই নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারে না, মানুষকে কি বাঁচাবে? তাই বলছেন শান্ত হলুদ দেবতারা, যারা হাজার বছর ধরে ডুবেছিল ধ্যানে, উল্টে পড়লো মন্দির থেকে টুকরো টুকরো হয়ে, আর তারা স্বপ্ন দেখাতে পারলো না। তারা মানুষকে আর স্বপ্ন দেখাতে পারলো না, মানুষকে সুখ শান্তি দেবে, পরিত্রাণ দেবে, এই স্বপ্ন আর দেখাতে পারলো না। কেন না, তারা নিজেদের অস্তিত্বই তারা টিকিয়ে রাখতে পারছে না। সেই মিষ্টি বাড়ি, সেই বারান্দা, যেখানে আমি ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলাম, কথক বলছেন সেই মিষ্টি বাড়ি, ঝুলন্ত বারান্দা, বাড়ির পিছনে যে ঝুলন্ত বারান্দা যেখানে ঘুমিয়ে থাকতেন কবি শান্তিতে, সেসব কি হলো? সব ধ্বংস করতে হবে। যে গোলাপি গাছ, গোলাপি গাছ বলতে মূলত গোলাপি রঙের পাতাযুক্ত গাছ, অর্থাৎ এক ধরনের পাতাবাহার গাছকে বোঝানো হচ্ছে এখানে, গোলাপ গাছ কিন্তু নয়। গোলাপ গাছের ফুলটা গোলাপ হয়, কিন্তু গোলাপি গাছ বলতে গোলাপি রঙের পাতাযুক্ত গাছকেই সাধারণত বোঝানো হচ্ছে এখানে। চিমনি, করতলের মতো পাতা চিমনি, করতল, কর মানে হাত, করতল মানে যে করতলের মতো, যে আমরা হাতের যে প্রসারিত রূপ সেটাকে বোঝানো হচ্ছে, মতো পাতা চিমনি। প্রাচীন জল তরঙ্গ, প্রাচীন মানে আদিকালের জল তরঙ্গ। জল তরঙ্গটা কি? জল তরঙ্গটা একরকম বাদ্যযন্ত্র। জল তরঙ্গ বাদ্যযন্ত্রের 7টা চীনামাটির পাত্র থাকে, 7টা চীনামাটির পাত্রে কম বেশি সব জল ভরা থাকে, এবং একটা কাঠের টুকরো দিয়ে পরস্পরকে ঠুকে ঠুকে একটা সুমিষ্ট আওয়াজ সৃষ্টি করা হয়। এটাই হচ্ছে জল তরঙ্গ যন্ত্র। ঠিক আছে, তাহলে জল তরঙ্গ কি? একটা বাদ্যযন্ত্র। জল তরঙ্গ এই পদটাকে তোমরা দুরকম ভাবে সমাস করতে পারো। এক হবে জলের তরঙ্গ, জল তরঙ্গ, সম্বন্ধ তৎপুরুষ সমাস। আর একটা করা যায় জল তরঙ্গ যা, ব্যাধি করম বহুব্রীহি। সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে। এখানে সব বলতে কোনগুলোর কথা বলা হলো? এর আগের থেকেই তোমরা পেয়ে যাবে, এরকম প্রশ্ন আসতে পারে। সব চূর্ণ হয়ে গেল, সব বলতে কোনগুলো কথা বলা হচ্ছে? সব বলতে এই যে সেই মিষ্টি বাড়ি, সেই বারান্দা যেখানে আমি মানে কথক ঝুলন্ত বিছানায় যেখানে ঘুমাতেন, গোলাপি গাছ, ছড়ানো কলতরের মতো পাতা চিমনি, প্রাচীন জল তরঙ্গ, এই সমস্ত জিনিসগুলোর কথা বলা হচ্ছে, যেগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, জ্বলে গেল আগুনে। যুদ্ধের বিভৎস আগুনে সমস্ত কিছু পুড়ে ছারকার হয়ে গেল। যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা, দোমড়ানো লোহা, মৃত পাথরের মূর্তির বিভৎস মাথা। তাহলে কথক দেখে গিয়েছিলেন যে শহর, সাজানো গোছানো শহর, সেই শহরে এখন দেখা যাচ্ছে কাঠ কয়লা, অর্থাৎ পুড়ে যাওয়া কাঠ যেটা, সেটাই কাঠ কয়লা। দোমড়ানো লোহা, তারপর মৃত পাথরের মূর্তির বিভৎস মাথা, সমস্ত কিছু
যেন একটা ধ্বংসের রূপ দেখা যাচ্ছে। সাজানো গোছানো শহরের এই ধ্বংসের রূপটা দেখা যাচ্ছে। রক্তের একটা কালো দাগ, এই জায়গাটা ভালোভাবে লক্ষ্য করো কি বলছে, রক্তের একটা কালো দাগ। রক্তের দাগ আমরা সাধারণত জানি কেমন হয়, লাল হয়। তাহলে রক্তের কালো দাগ বলতে কি বোঝানো হচ্ছে, পোড়া রক্তের, মানে অনেকদিন রক্তটা যদি পড়ে থাকে বা রক্তটা যদি পুড়ে যায় তাহলে রক্তের রং কালো হয়। তাছাড়া কালো কলঙ্কেরও প্রতীক, অর্থাৎ কবি এই কবিতার মধ্য দিয়ে যুদ্ধকে একটা মানব সভ্যতার ক্ষেত্রে একটা কলঙ্কের অধ্যায় রূপে চিহ্নিত করতে চাইছেন। অর্থাৎ মানব সভ্যতায় যুদ্ধ যেন একটা কলঙ্কের দাগ রেখে যায়, এটাই বলতে চাইছেন। তারপরেই যেটা বলছেন দেখো, আর সেই মেয়েটি আমার অপেক্ষায়। তাহলে ওই শহরের সমস্ত কিছুকে তিনি ধ্বংসর রূপটা দেখালেন। তারপরে তার মধ্যে এত কিছু ধ্বংসের মধ্যেও কবি সেই মেয়েটির জন্য বলছে, যেটা কত তাকে অপেক্ষায় রেখে গেছিলেন, সেই মেয়েটি বলছে আমার অপেক্ষায়। এখানটা খুব তাৎপর্যপূর্ণ কথা, এবং এটাই এই কবিতার একটা ব্যঞ্জনা এনে দিচ্ছে নতুন ভাবে। সেটা কি না, আমরা জানি যে যুদ্ধ যেভাবে ক্ষতবিক্ষত করে দিল, যেভাবে ধ্বংসস্তূপে পরিণত করলো, কথক হয়তো আক্ষরিক অর্থে হয়তো কথক আর ফিরে আসবেন না, কিন্তু আশাবাদী কবি আশা করছেন যে অপেক্ষারতা যে নারী, অর্থাৎ স্বদেশ অপেক্ষায় আছেন, প্রেমপূর্ণ তার কথক আবার ফিরে আসবেন, অর্থাৎ মানুষের শুভ বুদ্ধি হবে, সুদিন হবে। অর্থাৎ একটা কথা বলতে চাইছেন কবি, যে যুদ্ধ সমস্ত কিছুকে ধ্বংস করে দিচ্ছে দেখা যাচ্ছে, কিন্তু সমস্ত কিছুকেই ধ্বংস করতে পারে না। অর্থাৎ মানবতার জয় হবে, সত্যের জয় হবে। তাই বলছেন আর সেই মেয়েটি আমার অপেক্ষায়, অর্থাৎ কার অপেক্ষায়, মানবতা সুদিনের অপেক্ষায় অপেক্ষা রয়েছে। কবিতাটা এই পর্যন্ত। কবিতাটা পড়ানো শেষ হলো। এরপর আমরা মাধ্যমিকে এই কবিতা থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে সেগুলো একটু আলোচনা করব। প্রথমেই বলি, এমসিকিউ প্রশ্ন এবং এসএকিউ প্রশ্নের জন্য তবে কবিতাটা বারবার খুঁটিয়ে পড়তে হবে এবং প্রতিটা শব্দ, প্রতিটা লাইনের ব্যাখ্যা কিন্তু মনে রাখতে হবে। আর 3 নম্বরের প্রশ্ন যেগুলো আছে সেগুলো আমি কিছু প্রশ্ন বলছি, সেই প্রশ্নগুলো একটু বিশেষভাবে জোর দেবে। আর 5 নম্বর প্রশ্ন যেগুলো আছে সেরকম আমি কয়েকটা বলে দিচ্ছি, সেগুলো দেখবে। প্রথমে দেখো কবিতায়, অসুখী একজন, কবিতায় অসুখী কে, সে কেন অসুখী, এটা একটা 3 নম্বরের। তারপর আমি তাকে ছেড়ে দিলাম, এখানে আমি কে, তাকে বলতে কাকে বোঝানো হলো, দুটো হলো। 3 নম্বরে পায়ের দাগ ধুয়ে দেওয়ার অর্থ কি, লাইনটা আছে না, বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ, এখানে পায়ের দাগ ধুয়ে দেওয়ার অর্থটা কি সেটা বলতে হবে। তারপরে কবিতায় দেখবে যুদ্ধকে রক্তের আগ্নেয় পাহাড়ের সঙ্গে তুলনা করা হয়েছে। তো যুদ্ধকে রক্তের আগ্নেয় পাহাড়ের সঙ্গে তুলনা করার কারণ কি। তারপরে কথায় আছে শিশু আর বাড়িরা খুন হলো, শিশু আর বাড়িরা বলতে কি বোঝানো হলো, তারা কেন খুন হলো। শান্ত হলুদ দেবতারা শান্ত এবং হলুদ কেন, রক্তের দাগকে কালো বলার কারণ কি। শেষ লাইন আছে দেখো, আর সেই মেয়েটি আমার অপেক্ষায়, কেন অপেক্ষায়, তার অপেক্ষার কি অবসান ঘটবে বলে তোমার মনে হয়।
আলোচনা করো। এগুলো করবে 3 নম্বরের জন্য। আর 5 নম্বরের জন্য করবে তারপর যুদ্ধ এলো, কোন ঘটনার পর যুদ্ধ এলো, আর যুদ্ধ আসার ফলশ্রুতি কি হয়েছিল। আর একটা করবে অপেক্ষারত প্রিয়জনের কাছে ফিরতে না পারার বেদনা অসুখী একজন কবিতায় কিভাবে ফুটে উঠেছে তা আলোচনা করো। আর 3 নম্বর করবে অসুখী একজন কবিতার নামকরণের সার্থকতা বিশ্লেষণ করো।